শুরুতে জানিয়ে দেব গাজায় ইসরায়েলি সেনাদের উপর হামলা, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত 4। জানিয়ে দেব যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে উত্তেজনা। এছাড়া রয়েছে ইসরায়েলি যুদ্ধ অপরাধে জড়িত মার্কিন সরকার তেল আবিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান এরদোগানের। জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় 71 ফিলিস্তিনি নিহত। সর্বশেষ জানিয়ে দেব ফের হুতির হামলায় কাঁপল ইসরায়েলগামী জাহাজ। গাজায় ইসরায়েলি সেনাদের উপর হামলা, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রে আহত 4। ফিলিস্তিনি ইসলামিক জেহাদ সশস্ত্র শাখা জানিয়েছে রাফার পূর্বাঞ্চলে তাদের যোদ্ধারা ইসরায়েলি সৈন্য ও সামরিক যানবাহনে গোলাবর্ষণ করেছে। একই দিনে গাজার নেট জারিম করিডরে ইসরায়েলি সামরিক বাহিনীর উপরও হামলা চালানো হয়। নেট জারিম করিডর, যা একটি ইহুদি বসতির নামে নামকরণ করা হয়েছে, 2005 সালে গাজা অঞ্চলকে বিভক্ত করার জন্য এটি প্রতিষ্ঠিত হয়েছিল। ইসরায়েলি বাহিনী সেখানে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে অভিযান চালাচ্ছে। এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলায় 4 জন সেনা আহত হয়েছেন। হিজবুল্লাহ জানিয়েছে তারা দক্ষিণ লেবাননের গ্রামগুলিতে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবে কিরিয়াত শামোনায় কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে। গাজার খান ইউনুসে আল মাওসিতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 90 জনে দাঁড়িয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। ফিলিস্তিনি মন্ত্রণালয় জানিয়েছে এই হামলায় আহতের সংখ্যা বেড়ে 300-তে পৌঁছেছে। সৌদি আরব ইসরায়েলের এই বর্বর প্রক্রিয়ার হামলার নিন্দা জানিয়েছেন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক জবাবদিহিতার প্রক্রিয়া চালু করতে হবে। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সংঘাত এবং উত্তেজনা ক্রমাগত বেড়েই চলেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ এবং জবাবদিহিতার প্রক্রিয়ায় তাগিদ দেওয়া হয়েছে যাতে নিরীহ মানুষের জীবন রক্ষা করা যায়, কিন্তু আন্তর্জাতিক কোনো উদ্যোগ সফলতার মুখ দেখছে না। এদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উত্তেজনা, ফোনালাপে সমাধানের প্রচেষ্টা। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্প্রতি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সম্ভাব্য সংঘাত এড়াতে রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ফোনালাপ করেছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই আলোচনায় নিরাপত্তা হুমকি প্রতিরোধ এবং উত্তেজনা কমানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। জার্মানিতে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা প্রকাশের পর 2 পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে। ক্রেমলিন সতর্ক করে বলেছে এই মোতায়েনে স্নায়ুযুদ্ধের পুনরাবৃত্তি ঘটাতে পারে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে এই পরিকল্পনা ইউরোপের সমন্বিত প্রতিরোধের অংশ হিসেবে নেওয়া হয়েছে। ন্যাটোর 75তম শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্র ঘোষণা করে 2026 সাল থেকে জার্মানিতে পর্যায়ক্রমে টমাহক ক্রুজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, বিধ্বংসী স্ট্যান্ডার্ড মিসাইল এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে। পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেন, অস্টিন 2 পক্ষের মধ্যে যোগাযোগ চালু রাখার উপর জোর দিয়েছেন। ইউক্রেন সংঘাত নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে উত্তেজনা অব্যাহত থাকলেও উভয় পক্ষ মাঝে মাঝে আলোচনা করছে। সর্বশেষ জুন মাসে কিয়েভকে দেওয়া অস্ত্রের ব্যাপারে ওয়াশিংটনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেন, ন্যাটো সম্প্রসারণ এবং অস্ত্র মোতায়েন নিয়ে রাশিয়া কোনো ধরনের আপোষ করবে না। তিনি বলেন, যদি পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়া যুদ্ধ জড়াতে চায় তাহলে রাশিয়াও একই ধরনের আচরণ করার অধিকার রয়েছে। জার্মানি প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস জানান, যুক্তরাষ্ট্র চায় ইউরোপীয় দেশগুলো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সংগ্রহ ও তৈরি করুক। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই বিয়ারবক এই সিদ্ধান্তকে ধারাবাহিক উস্কানি হিসেবে বর্ণনা করেছেন। যুক্তরাষ্ট্র ও জার্মানি এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, পর্যায়ক্রমে ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্তটি প্রাথমিকভাবে হলেও সাময়িক হলেও পরবর্তীতে স্থায়ী করা হবে। এদিকে ইসরায়েলি যুদ্ধ অপরাধে জড়িত মার্কিন সরকার তেল আবিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান এরদোগানের। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে অপরাধযজ্ঞ চালাচ্ছে তাতে জড়িত রয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার সরকার। তুর্কি প্রেসিডেন্ট বলেন, দখলদার ইসরায়েল গাজায় বেসামরিক অবকাঠামো ও স্থাপনার উপর ইচ্ছাকৃতভাবে যেই হামলা চালাচ্ছে তাকে উপেক্ষা করে হোয়াইট হাউস ওয়াশিংটনে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার অবকাশে তুর্কি প্রেসিডেন্ট নিউজ উইককে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি বলেন, গাজায় ইসরায়েলি বেসামরিক স্থাপনার উপর যে হামলা চালাচ্ছে তা যুদ্ধ অপরাধের পর্যায়ে পড়ে। এরদোগান বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া লোকজনের উপর হামলা, অ্যাম্বুলেন্স, বাজার, ত্রাণ বিতরণ কেন্দ্র এবং এই সমস্ত এলাকাকে নিরাপদ অঞ্চল ঘোষণা করা হয়েছে। সেখানে ইসরায়েলের হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন।
আমেরিকার সহযোগিতার কারণে তারা এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটাতে পেরেছে। ইসরায়েল গাজায় যে বর্বর আগ্রাসন এবং গণহত্যা চালিয়ে আসে তার বিরুদ্ধে ন্যাটো সদস্যভুক্ত দেশ তুরস্ক দফায় দফায় নিন্দা জানিয়েছেন এবং পশ্চিমা সরকারগুলোর সমর্থনে এই আগ্রাসন চালানো সম্ভব হচ্ছে বলে উল্লেখ করেছেন। ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে বলেও তুর্কি সরকার ঘোষণা দিয়েছেন। এখন নিউজ উইকের সাথে সাক্ষাৎকারে তুর্কি প্রেসিডেন্ট ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে কে নিষেধাজ্ঞা আরোপ করবে সেই প্রশ্নের জবাব কেউই দিচ্ছে না। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় ৭১ ফিলিস্তিনি নিহত। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একটি ঘোষিত মানবিক এলাকায় ইসরায়েলি চালানো বিমান হামলায় অন্তত ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েল বলেছে তারা হামাসের এক জ্যেষ্ঠ নেতাকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। এই হামলায় ২৮৯ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। খান ইউনুসের নিকটবর্তী আল মাওসি এলাকায় হামলাটি চালায় ইসরায়েল। ইসরায়েলের আর্মি রেডিও ও দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছে, খান ইউনুসের পশ্চিমে আল মাওসি এলাকাকে নিরাপদ ঘোষণা করেছে ইসরায়েলি বাহিনী। সেখানে একটি বাড়িতে গা ঢাকা দিয়েছিলেন মোহাম্মদ দেইফ। তবে হামলায় তিনি নিহত হয়েছেন কিনা তা নিশ্চিত নয়। খান ইউনুসে হামাস কমান্ডার রাফা সালমাকে এই হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছিল। ইসরায়েলি সেনা কর্মকর্তারা বলেছেন, গোয়েন্দা তথ্য সঠিকই ছিল, তবে হামাস বলছে তাদের নেতাদের লক্ষ্যবস্তু করার দাবিটি পুরোপুরি মিথ্যা। হামাসে যোগ দেওয়ার পর ৩০ বছরের সংগঠনটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ দেইফ। শেষ পর্যন্ত সামরিক প্রধানের দায়িত্ব পেয়েছেন। গাজায় হামাসের যে বিস্তৃত সুড়ঙ্গ রয়েছে সেগুলো গড়ে তোলার পেছনে দেইফের হাত রয়েছে। সংগঠনটির সদস্যদের বোমা বানানোর অভিজ্ঞ করে তুলেছেন তিনি। আত্মঘাতী বোমায় অনেক ইসরায়েলির মৃত্যুর জন্য দায়ী করা হয় এই দেইফকে। এদিকে ফের হুতির হামলায় কাঁপল ইসরায়েলগামী জাহাজ, ধ্বংস হয়েছে পণ্যবাহী জাহাজ। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিশোধ নিতে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী লোহিত সাগর দিয়ে আরও এক জাহাজে হামলা চালানোর কথা জানিয়েছেন। এক বিবৃতিতে হুতি জানিয়েছে, লোহিত সাগর বাব এল মান্দাব প্রণালীতে জাহাজটিতে দুবার হামলা চালানো হয়। হুতির সামরিক শাখার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, চ্যারিশালিশ নামে জাহাজটিকে লক্ষ্য করে চালানো হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। তিনি ইসরায়েলের বন্দরগামী জাহাজের উপর সেনা কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘনের কথাও উল্লেখ করেছেন। ইয়াহিয়া সারি বলেছেন, দুবার জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। প্রথমটি লোহিত সাগরে এবং দ্বিতীয়বার বাব আল মান্দেব এবং বেশ কয়েকটি উপযুক্ত ব্যালিস্টিক এবং নৌ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়। ইয়াহিয়া সারি আরও জানিয়েছিলেন, আগ্রাসন বন্ধ না হওয়া এবং গাজায় ফিলিস্তিনের জনগণের উপর অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর অভিযান বন্ধ হবে না। তিনি আরও বলেন, ইয়েমেনের সামরিক বাহিনী ইসরায়েলকে সমর্থন করবে এমন যে কোনো পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। ইয়েমেন গাজায় ইসরায়েল গণহত্যা বন্ধ না করা পর্যন্ত এই ধরনের অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। ইয়েমেনিরা ৭ই অক্টোবর গাজায় বিধ্বংসী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি প্রকাশ্য সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।